আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের এখানে গেস্ট আছে আনিস। সে একটা আর্টিস্ট এবং চারপাশে জায়গা দেখেই বোঝা যাচ্ছে সে সুন্দর ছবি আঁকে এবং মানে অদ্ভুত সুন্দর ছবি আঁকে। আজকে তার সাথে গল্প করব, আমাদের সাথেই থেকেন। আনিস, কি অবস্থা? এই তো আপু, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে বেশ সুন্দর লাগছে, শাড়িটা কিন্তু দারুণ। বেশ দেশি শাড়ি, কালারফুল। হ্যাঁ, দেশি দেশি। শাড়ি, সেই কারণে। হ্যাঁ, এই যাই হোক, কারণে। ভালো লাগলো তোমার এই রঙের জগতে। রঙের জগতে রঙিন না হয়ে আসলে তার আসলে ভালো লাগবে না। জি, তো যাই হোক, আজকে মনে করলাম অনেক দিন ভাবছিলামই না তো জি। আমি, জানো তো আমি একটু গল্প নেই, চেষ্টা করি মানুষের গল্প নিতে। তোমার গল্পটা কেন জানি বেশি গল্প আমাদের হচ্ছিল, কিন্তু আমাদের ক্যামেরা বন্দি হচ্ছিল না। তো আচ্ছা, সেই আচ্ছা। কারণে ভাবলাম যে তোমার গল্পটা নেই। আই এম অনার্ড। তো কেমন, ভালো চলছে? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। আচ্ছা, আঁকাআঁকি চলছে। একা কি চলছে? হ্যাঁ, দেখলাম তো তুমি অনেকগুলা কাজ, হ্যাঁ, অনেকগুলা কাজ এটা শেষ জাস্ট করেছো। জাস্ট শেষ করা একটা কাজ। এটা শেষ করেছো না দুপুরে মাত্র? শেষ এটা তো হলো। সেই, এটি কি চিটংয়ের হ্যাঁ, আমাদের মূলত সমুদ্রে? মানে আমার যেটা হলো যে ওই যেকোনো শিল্পী অ্যাকচুয়ালি যেখানে সে জন্ম নেয়, জন্মভূমি বলতে পারেন, সেই মাটি থেকেই কিন্তু রসদ নিয়ে মানে তৈরি হয়। সে যদি পেইন্টার মানে আর্টিস্ট হয়, ছবি আঁকা শিল্পী হয়, সে ওইটার ছবিতে প্রয়োগ করে। সে যদি লেখক হয়, দেখবেন তার লেখাতে ওইটার প্রয়োগ চলে আসে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। হুমায়ূন আহমেদের কিন্তু লেখাতে আপনি দেখবেন যে ওই নেত্রকোনার ওই দিক, তারপরে হাওড়, এই ওটা জিনিসগুলো এসে খুব যায়। চমৎকার করে চলে আসে, কারণ উনি ওই জায়গাটা ধারণ করেছেন। এটা জাস্ট নট ফর এই দুই টাইপসের না, সব আর্টিস্টই তাই করে। এবং যারা আর্ট ফর্মের চর্চা করে না, তারাও কিন্তু ভেতর ভেতর তার নিজের যে শিকড়ের নিজের রসদ, অজান্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 সেটাকেই ক্যারি করে। তো তাই তোমার চিটংটা বেশি এসে যায়। হ্যাঁ, আমি ওই আমার অ্যাকচুয়ালি শৈশব, কৈশোর এবং প্রথম যৌবন, আচ্ছা, দেন আবার একটু গ্যাপ দিয়ে আবার পুরো এই সময়টাই প্রথম চিটাং। যৌবনটা কি বলতে বোঝাচ্ছ? প্রথম যৌবনটা তো সে যেটা হলো ওই যে টিনেজ লাইফ শেষ করা, বা হয়তো তখনও টিনেজ চলছে, বাট বড় হয়ে গেছি এটা ফিল চলে আসে না মানুষের ভিতর যখন কলেজে উঠলে, ওইটাকে আমি বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি। না, যাক ভালো। এখন বলো তো তুমি, এক তো বললা হ্যাঁ পড়াশোনা, কলেজ, অনেক কিছু এটা করলা। তোমার এই ক্যারিয়ার করে মাস্টার্সের জন্য যখন তোমার ইন্টারমিডিয়েটের পরে তো একটা বড় ধাপ না, জি, জি, জি। আমি কোন লাইনে যাব এডুকেশনে, সে তখন ফাইন আর্টসটাকে বেছে নিলা কেন? মানে ছবি আঁকাটাকে তোমার ক্যারিয়ারের মূল মনে হলো কেন, সব বাদ দিয়ে? এটা আসলে বলি, ছোটবেলা থেকেই সব বাচ্চারা যেভাবে বড় হয়, আমি তার ডিফারেন্ট কিছু না। মানে আমাকে শেখানো হয়েছে যে তুমি বড় হইলে কি হবা, আকাশের বিমান দেখে বলতাম পাইলট হব। তারপরে বড় ট্রেন ট্রেন যখন দেখলাম, ট্রেনের সাথে পরিচিত হলাম, বাবা রে বাবা, ট্রেনের যে চালক সেটা হব। আচ্ছা, মানে এরকম একটা বিষয় ছিল। তারপরে সময় সময় সব এই এই এইম বা ড্রিমগুলো আসলে চেঞ্জ হয়। তারপরে আসলো যে বা একটু বুঝদার হলাম যখন বাবা মা শেখালো ডক্টর অথবা ইঞ্জিনিয়ার, বা ফ্যামিলি সবাই তাদের ওই যে যেটা বলে যে পারিবারিক জৌলুস বা ফ্যামিলির মানে ডিমান্ড, হ্যাঁ, গৌরব হ্যাঁ, বোঝানোর জন্যই যে হ্যাঁ। ছেলে আমার ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে, আমিও তেমন কিছুই ভেবে বড় হয়েছিলাম। বাট এখানে যেটা হয় যে আঁকার হাতটা বরাবরই ভালো ছিল, কেন ছোটবেলা জানি না। থেকে, হ্যাঁ, একদম আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকেই আঁকতে ভালো লাগতো এবং ভালো আঁকতাম। তো আর্টিস্ট হব এটা কখনো আমিও ড্রিম করিনি। আফটার মাই ইন্টারমিডিয়েট, এটা একটা গল্পটা খুব ছোট করে বলি। আমি কোনো কারণে খুব ডিপ্রেস থাকি। খুব ডিপ্রেশন থেকে আমার অ্যাকচুয়ালি লাইফের প্রতি ইন্টারেস্টই চলে যায়। তো ওইটা টিনেজ লাইফের একটা একটা ইয়া পার্ট। হইতে পারে, পার্ট হইতে পারে। তখন আমার মনে হলো যে ধুর, আমি তো, বা ওই সময় আমি প্রতি ফিলও করলাম যে আমি কেন এইটা ওইটার পেছনে দৌড়াচ্ছি। দেন তখন আমি কোনো কারণে আমার মনে হলো যে আমি বোধহয় ফাইন আর্টসে গেলে মানে আমার ভাল লাগাটা বেশি থাকবে, অথবা আমি আমার লাইফের পারপাসটা খুঁজে পাবো। এই একটা বিষয়, এবং এটা খুব সহজ ছিল না। ফ্যামিলিকে রাজি করানো, রীতিমতো যুদ্ধ করা, পরিবার কিছুতেই দিবে না এই ট্র্যাকে আমাকে আসতে। তাদেরকে মানে কাইন্ড অফ ব্ল্যাকমেল করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে দেন আমি হলো ফাইন আর্টসে ভর্তি হওয়া। এই আচ্ছা, এই যে এত ছবি এঁকেছো, অনেক কিছু তোমার এই এই যাত্রায়, তোমার এই জার্নি, ছবি আঁকার জার্নিতে তোমার অর্জনটা কি? কি কি অর্জন করেছে বলে মনে হয়? অর্জন আসলে কয়েক ধরনের হয়।
আর্থিক অর্জন হতে পারে, বাহ্যিক অর্জন হতে পারে, অর্থনৈতিক অর্জন হতে পারে। তো বাহ্যিক অর্জন যেটা, সেটা হলো আমি বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি, মানে পাঁচটা জাতীয় পুরস্কার আছে আমার কাছে। একটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ আমি পেয়েছিলাম। আচ্ছা, কোন আর দেশে? ইন্ডিয়াতে আচ্ছা পেয়েছিলাম আচ্ছা আইসিসিআর। আমার যাওয়া হয়নি, আচ্ছা আচ্ছা আনসার্টেনলি। আচ্ছা আচ্ছা। আর আর্থিক অর্জন, সেটা বরাবরই সব আর্টিস্টের লাক এক হয় না। হুম হুম। আর্থিক অর্জন খুব একটা ভালো না, বাট ওই যে আত্মিক অর্জন, আই এম রিয়েলি রিচ ইন দিস এক্স্যাক্টলি, পয়েন্ট। আমি হ্যাঁ। এখানে নিজে খুব হ্যাপি। আমি ওই যে ফ্যামিলির বিরুদ্ধে যে জোর করে ফাইন্যান্সে এসেছি, আমার ফ্রেন্ডদের সাথে যখন কোনো গল্প হয় তাদের ক্যারিয়ার নিয়ে, তারা কে কেমন আছে, তো কম্পারেটিভলি দেখা যায় অর্থনৈতিকভাবে তারা খুব সচ্ছল আছে, খুব ভালো আছে, তাদের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, আমার তার কিছুই নাই। কিন্তু তারা যেই স্ট্রেস এবং যেই লাইফ লিড করছে, আমি তার থেকে দুর্দান্ত সুন্দর একটা জীবন পার করছি, সেটা এবং দেখে মেন্টালি আই এম রিয়েলি হেলদি। আলহামদুলিল্লাহ। কারণ কি দেখি যে বিন্দাস তুমি যেরকম ঘুরছো, ইয়া এখনো ইয়া বাকি আছে জি তোমার কাছে একটা পেন্ডিং এক জি কাপ চা ইয়েস, ঘাটে বসে। অবশ্যই হবে। ওই চায়ের প্রতি একটা নেশা, জি সবারই জি চা খায় না খায়, মানে চার প্রতি একটা আলাদাই থাকে। এবং চা ঢালা সব কিছুর মধ্যে একটা শান্তি। এবং কোনো আর্টিস্ট চা খায় না বলে আমি মনে করি না। মানে চা থাকবে, ছবি আঁকবে, এটা একটা বোধহয় পার্ট। আমি জানি না কেন, তোমার কি মনে হয়? এটা ওই কাইন্ড অফ ওই যে সুমনের প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, ব্যাপারটা ওই রকম বিতর্কিত, যে চা না অন্য কিছু থাকবে। এখানে অনেক কিছুই থাকে। আহ, অনেকের ক্ষেত্রে চা, অনেকের ক্ষেত্রে সিগারেট, একেবারে ওই সেটা দুটো তো, হ্যাঁ, আমি মানে তো একেবারে অভ্যেসের একটা অংশ। ছবি আঁকার সময় মিউজিকটা আমার খুব ভালো লাগে। আমাদের যে লোকাল গানগুলো, রবীন্দ্রসঙ্গীত, কখনো আপনার বাউল সঙ্গীতগুলো শুনি, ভালো লাগে, খুব ভালো লাগে। হাসান রাজার গান ভালো লাগে। এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমি ফোরগ্রাউন্ডে ছবি আঁকি। আর ছবি আঁকার সময় আমার নেশা মূলত কফি। যখন আচ্ছা। খুব বেশি স্ট্রেস থাকে, আমি ব্ল্যাক কফি, ওয়ান আফটার ওয়ান ব্ল্যাক কফি খাই, চলতে থাকে। আমার গিন্নি তাতে করে মাঝে মাঝে আমার বিরক্ত হয়, হ্যাঁ, অ্যালার্ট করে আমাকে, এই বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এই এইভাবেই চলে। আমারও লাগে কফি, কারণ আমি চা কম খাই, কিন্তু চা আবার চায়ের জিনিস যে মনে না, চা ছাড়া বা কিছু লাগবে একটা চা কাপ। কিন্তু কেমন মানে কি এনার্জি চাকে দেয়। আমি বলবো যে চা ইটসেলফ ইজ এ ইনস্টিটিউট, ইউ হ্যাঁ, ক্যান সে। একটা এক্স্যাক্টলি। চাকে কেন্দ্র করে অনেক কিছু হয়। আপনার চাকে কেন্দ্র করে কিন্তু পরিচয় পর্ব, একটা গ্রুমিং, একটা আড্ডা, একটা কমিউনিটি কিন্তু বানানো যায়। আমার মনে হয় এক্স্যাক্টলি, বাংলাদেশে প্রচুর কমিউনিটি আছে চা কেন্দ্রিক, ফেসবুকে একদম। কিন্তু পাবে। হ্যাঁ, এবং নানান টাইপের নানা নাম নামে দিয়ে, আছে, নানান নাম দিয়ে অলরেডি একটা আছে করে আছে, ফেলে। yes, yes. তো যাক, আরেকটা কথা বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হুম ফাইন আর্টের হুম। ফিউচারটা কেমন, যেটা একটু আগে আলোচনা করতে একটু জাম্বল হয়ে গেছিলাম, একটু ফোকাসে কোশ্চেন। ফাইন আর্টসের পরে এটার ফিউচারটা কেমন, যারা পড়েছে তাদেরকে? ফাইন আর্টসের আসলে কি, ফাইন আর্টসটা খুব প্রায়োগিক একটা বিজ্ঞান, মানে প্রায়োগিক একটা সাবজেক্ট, এভাবেই বলবো। মানে আপনার এই যে শাড়ির যে ডিজাইন যে করেছেন, নিঃসন্দেহে উনি একজন শিল্পী। হুম হুম। আবার নতুন নতুন যে আমরা যেগুলো যেগুলো দেখি, ফ্যাশন ডিজাইনার যারা, তারাও কিন্তু সবাই আর্টিস্ট। আমাদের হাতে সাপোজ এই যে সিম্পল এই যে কাপ, এর যে ডিজাইন করা, এটার জন্য একজন স্কাল্পটার লেগেছে, প্রথমে এটার মডেলিংটা করতে হয়েছে। মানে প্রায়োগিক দিক বিবেচনা করলে লট অফ স্পেস, প্রচুর জায়গা। আর এখন মিডিয়া বেড়ে যাওয়াতে, যারা হলো আপনার গ্রাফিক্স ডিজাইন অথবা এই মোশন গ্রাফিক্স, 3D আর্ট নিয়ে কাজ করছে, তাদের জন্য আরও রিচ হয়ে গেছে এই জায়গাগুলো। আর ক্লাসিক্যাল আর্ট নিয়ে পড়ে থাকলে এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে বাংলাদেশে, মানে ক্লাসিক্যাল আর্ট অনলি পেইন্টিং। কারণ আমাদের একটু বোধহয় রুচিতে আমরা এখনো পিছিয়ে আছি। মানে এক্স্যাক্টলি। আমাদের হাতে অনেক দাম দিয়ে আমরা একটা আইফোন ঠিকই কিনে নিয়ে ঘুরি, কিন্তু ওর সমদাম বা কাছাকাছি মূল্যে একটা পেইন্টিং কিনতে গেলে আমরা খুব চিন্তায় পড়ে যাই, এটার দাম এত কেন। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এটা তো সো আবার রাখবো কোথায়, রাখছি না। ক্লাসিক্যাল পেইন্টিং এর বাজার দর একটু পিছিয়ে, হয়তো দু চারজন নামকরা আর্টিস্ট যারা অলরেডি ওই নাম নামেই চলছে। করে ফেলেছেন, তাদেরটা সেল হচ্ছে, বাস নতুনদের জন্য একটু কঠিন, অসম্ভব না, একটু কঠিন, এই যা। আরেকটা জানি যে তুমি আর্টের পাশাপাশি তুমি তো স্কাল্পচার, তুমি ইন্টেরিয়র ডিজাইনিং অনেক জায়গায় করছো, চিটং বা যে কোনো জায়গায় আমি যেটা দেখেছি অনেকগুলা মানে রিলেটেড সাবজেক্ট। রিলেটেড সাবজেক্ট অফকোর্স, কারণ আমিও ইন্টেরিয়র ডিজাইনিং করি। জি ওই চোখটা তো আর্টিস্টিক চোখ না হলে সুন্দর হয় না। জি জি জি। তুমি তো দেখলাম যে একটা দল নিয়ে একটা সুন্দর সুন্দর অনেক কাজ উঠিয়েছো, অনেক কাজ, একটা দুটো না। তো শুধু যে ক্যানভাসে আটকা একজন আর্টিস্ট তুমি তা না, অন্যদের মতোই হয়তো অনেক কাজ। তো কী কী কাজ আছে, তুমি কীরকম কাজ যেটা দেখলে মানুষ বুঝবে যে হ্যাঁ আনিসের কাজ?
এরকম কাজ আছে বেশ কিছু। একটা খেলার একটা বাচ্চাদের একটা জায়গা করেছিল না? বাংলাদেশে যে বাবুল্যান্ড তাদের লোগো থেকে বাবুল্যান্ড, হ্যাঁ। শুরু করে প্রথম যেই ব্রাঞ্চটা তারা ওপেন করে, এটা পুরোটা ইনসাইড আউটসাইড টোটালটা কমপ্লিট করে দিয়েছিলাম। সেম প্যাটার্নের চট্টগ্রামে একটা হয়েছে, আর চট্টগ্রামে আরো কিছু কাজ, মানে চট্টগ্রামে একটু কাজ বেশি করা হয়ে গেছে। অনেক বেশি, হ্যাঁ। আর খুলনাতে বুয়েটে আছে কাজ, খুলনাটা খুলনা দেখে এসেছি। কুয়েট সরি, কুয়েট, হ্যাঁ। হ্যাঁ সেখানে কাজ আছে। এরকম এগুলো সেখানে কি আসলে ধরনের কাজ ছিল বলো তো রিলেটেড। কুয়েটের? কুয়েটের ওটা কাজটা স্কাল্পচার টাইপের? স্কাল্পচার ছিল, রিলিফ ছিল, মুরাল ছিল এবং পেইন্টিংও ছিল, সেখানে বেশ কিছু পেইন্টিং গিয়েছিল। মানে তোমাকে দুই তিনটা কাজই মিক্স ম্যাচ করে করতে হয় ওখানে। এটা ইটস এ কাইন্ড অফ আর্ট সেন্সটাকে কাজে লাগানো বলতে পারেন আপনি। একজন আর্টিস্ট যে গাড়ির ডিজাইন করে সেও কিন্তু আর্টিস্ট। তো সেই জায়গা থেকে একটা কমপ্লিট বিভিন্ন ধরনের ইভেন্ট যখন আসে, এটা সুন্দর করে তোলার জন্য যা যা করা লাগে সেটাই করি, আর কিছুই না। আর সেক্ষেত্রে অনেক টিম মেম্বার লাগে, এক্স্যাক্টলি। তখন হ্যাঁ আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেখলাম, হ্যাঁ, অনুযায়ী। তুমি যখন আমার সাথে কথা হচ্ছিল কাজটা দেখালা, আবার দেখায় আবার পরিচয় করে দিলে যে এটা করেছে এটা করেছে। টিমের জি ছাড়া তো জি আসলে জি জি। কোনো কাজ অ্যাকচুয়ালি হয় না। হুম হুম টিম হুম। ওয়ার্কে সবসময় হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, উন্নত হয়। টেকনিক্যাল এক্সপার্টের ব্যাপার আছে। একদম। জি। আচ্ছা বলো, ছবি আঁকার সময় কি মাথায় নিয়ে তুমি ছবি আঁকো? একটা তো যে কোনো ছবি আঁকার সময় কিছু তো থাকে না যাচ্ছ, যেমন আমি, হুম হুম। আমার যদি উদাহরণ দিই, আমি একটা মন খারাপ থাকলে আমি ছবি আঁকতে ঢুকি। সময়ে থাকতে হবে। মন খুশি থাকলে আমার ছবি আসে না। আমি মন খুশি থাকলে ছবি আসেই না আমার। কেন আমার মনে হয় ছবি আজকে আঁকবো, কিছু একটা মন খারাপ হলো, ওটাকে আমি হয়তো লিখাতে না, আমি তো লেখালেখি খুব পছন্দ করি। জি জি জি। লেখালেখি না করে তখন আমি তো ছবিতে আমার গল্পটা ছবিতে নামাই। এটা খুবই সুন্দর। আমার আমার আর কি, আচ্ছা আচ্ছা। এটা লিমিয়া দেওয়ানের এটা কারণ ছবি প্রসিডিউর আর আঁকার, কি, হ্যাঁ। পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা। তারপরে সেটাতে চলে যায় নানান কাজ, আর আমি একসাথে কিন্তু তিনটা চারটা ক্যানভাস নামাই। আমি স্টিল এখনো ক্যানভাসে ওভাবে করি। তো আমি জানি না তুমি কিভাবে করো। আচ্ছা আচ্ছা। আর তোমার ছবি আঁকার সময় তোমার মাথায় কি নিয়ে তুমি ছবি আঁকো সেটা বলো। আমি সাধারণত ল্যান্ডস্কেপ করা হয় বেশি ইদানিং। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে যেটা হয় যে প্রকৃতি অনেক সুন্দর। প্রকৃতি ঈশ্বরেরই একটা অংশ, রূপ। সেই রূপেরই কাইন্ড অফ বলতে পারেন যে প্রশংসা করি। সেটাই আমার ভালো লাগে, সেটা আমি স্কেপিং করি। আর হ্যাঁ, আমি এছাড়াও আরও কিছু স্টাইলে কাজ করে গিয়েছিলাম। আহ, সেগুলো আমার সিরিজ ওয়ার্ক হিসেবে আছে রেখে দেওয়া। সেখানে আমি সাধারণত মানুষের গল্প করতাম, আচ্ছা। আমাদের গল্প করতাম। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলেছি, সেগুলো মানে ওই ওই প্রতিবাদগুলোকে আমি ওখানে তুলে ধরেছি। বাংলাদেশের যেমন অর্থনীতি নিয়ে কাজ করেছিলাম এক সময়, আচ্ছা। 2013-12 ওই সময়টাতে, সেগুলোতে অ্যাওয়ার্ডও পেয়েছি শিল্পকলা একাডেমি। মানে এগুলো হলো একদম সময়ের গল্প। ওগুলো একটা স্টোরি বেস, প্রথমে লেআউট করা হয়, লেআউটটার রেফারেন্স তৈরি করা হয়, এবং সাধারণত আহ, প্রথমেই বলেছিলাম রিয়েলিস্টিক কাজ করি আমি। সাধারণত রিয়েলিস্টিক যে কোনো অবজেক্টকে বেস করে তারপরে আমি গল্পটা বলি। অনেকটা বলতে পারেন ঘটনাটা এমন হতে পারে যে আপনার সামনে, মানে আমাদের এখানে কাপ দেখে আমার মনে পড়লো, একটা টেবিলে, এখন যদি একটা টেবিল আঁকা হয়, একটা কাপ থাকে আর একটা কাপ কাত হয়ে পড়ে থাকে, এটা কিন্তু একটা আহ, তাকালে আপনার কাছে মনে হবে সামথিং হ্যাপেন্ড, এখানে কিছু একটা বিষাদময় ঘটে গেছে। এরকম 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 গল্প মাথায় নিয়ে ছবি আঁকতাম আর কি আগে। আর আচ্ছা। এখন কিছুদিন ধরে এই প্রকৃতিটাই, ল্যান্ডস্কেপটাই খুব করা হচ্ছে, ভালো লাগে। তাই আসলে শেষ করা যাচ্ছে না, প্রকৃতি এত প্রকৃতি সুন্দর, এত সুন্দর। প্রকৃতির এত রূপ। তুমি ছবি আঁকো আর আমি ঘুরে বেড়াই, কারণ আমি প্রকৃতিকে জি 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 রূপদান করার জন্য তোমার যেটা ভালো একটা জি জি। ইয়ে আছে, এক্সিলেন্ট, নিখুঁত। মানে তোমার ছবি তো ধরে মনে হয় না যে আঁকা ছবি, মানে এটা একটা প্রিন্টেড, এটা অন্যরকম গল্প করে, মানে অন্য গল্প। আর এখানে না, অনেক ছবি দেখতে পাচ্ছি যেটা কিনা আমার কাছে মনে হচ্ছে যে নেচারের সাথে হলেও একটা আরেক রকম হাই স্ট্যান্ডার্ড। যেমন একটু আগে তুমি আলোচনা করেছিলে জি জি জি। ক্লাইমেটের ব্যাপারে, হুম হুম হুম, আমিও climate কিন্তু টা। ক্লাইমেটের একটা অ্যাবস্ট্রাক্ট এঁকেছিলাম, জি অনেকগুলো গাছ কাটা, জি জি শহর জি। টহর হুম এরকম হুম নিয়ে। হুম হুম হুম। আর তোমার ক্লাইমেটের গল্পটা দেখা যাচ্ছে যে একটু মানুষের একটা এর মাথা, একটা জি। ছবি দেখতে এইমাত্র দেখছি, ওইটা হুম। কি কারণে আঁকা হয়েছিল ঠিক ওটা হলো একটা সমুদ্রে, গরুর মাথার কঙ্কাল। গরুর এটা মাথা, হলো কিছু আপনার কাঠ। মরুকরণের প্রভাবে যখন আপনার ঘাস পুড়ে ছাই হয়ে যাবে, আপনার ঘাস যখন থাকবে না, তখন আপনার এই গবাদি পশুগুলো বা যারা তৃণভোজী প্রাণী, ওরা মারা যাবে।
এটা হলো মরুকরণের সিম্বল। ওই আচ্ছা। পেইন্টিংটা মূলত আমরা এখন যেভাবে আগাচ্ছি ধরেন আপনার একের পর এক বিস্তীর্ণ হাওর বা ধানি জমি দখল করে হাউজিং চলতেছে, ঢাকা বা ঢাকার সারাউন্ডিংসে প্রেক্ষাপটটাই বলি, বা কারখানা হচ্ছে, আমরা কিন্তু মরুকরণের দিকে আগাচ্ছি। এবং আচ্ছা, ওখানে একটা কবর আছে দেখবেন, একটা আচ্ছা। একটা ওয়েব সিঁড়ি আছে, হ্যাঁ, যে হ্যাঁ, আমরা হ্যাঁ। যেই রাস্তায় আগাচ্ছি ঘুরে ফিরে আমরা নিজেদের কবর নিজেরা কিন্তু তৈরি করে ফেলতেছি। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? এবং খুব এটা মজার ব্যাপার হলো, আমরা কিন্তু প্রকৃতির সাথে যা ইচ্ছে তাই করতেছি, প্রকৃতি কিছু বলছে না তা না, কিন্তু মাঝে মাঝে প্রকৃতি কিন্তু রিটার্ন হ্যাঁ, দিচ্ছে। দিচ্ছে। এবং সে যখন দিচ্ছে আমরা কিন্তু নিতে পারতেছি না। সুনামি, তারপরে হুম। বড় বড় ভূমিকম্পগুলো কিন্তু তারই সিম্বল। তো উই হ্যাভ টু বি অ্যালার্ট অ্যাবাউট বৃষ্টিও দ্যাট। হচ্ছে না, জি জি, খরা, অতিবৃষ্টি আবার আবার অনাবৃষ্টি অনাবৃষ্টি, দুটাই। এই দুটাই কিন্তু আবার এই ব্যাপারগুলোকে নিয়ে যদি এখনই কনসার্ন না হয় পৃথিবীর মানুষ, তাহলে সামনের পৃথিবীটা কিন্তু সুন্দর হবে না। চমৎকার। আরেকটা কথা বলি, তুমি একটু আগে মানে কথা প্রকৃতি আমরা যখন গল্প করছিলাম এই গল্পের আগে, জি জি তুমি বলছিলে যে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের কথা যে টেনে আসছে প্রকৃতি থেকেই। জি 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 জি। ওই কথাটা কি একটু বলবা? কোন ছবিতে ওটা তোমার আসলে আসছে? এটা একটা ছবি যদি সাথে দেখায় বলতে পারতাম তাহলে অনেকটা, যেমন আমি আপনাকে এটা এই গল্পটা একটা এভাবে কি বলি। ছবি ছিল যে ওই যে না, ওইটাই কি তোমার ছবিটা যেটাতে? না, এই ছবিটা এখানে নাই, আমি আপনাকে আচ্ছা, বলবো। আচ্ছা। আমি মধ্যবিত্তদেরকে নিয়ে একসময় প্রচুর কাজ করেছিলাম। কেন সেটা বলি। আমি তখন স্টুডেন্ট, আমার হলো চিটাগং থেকে আমি ঢাকায় আসি ঈদের ছুটিতে। তারপরে আবার যাই, ঈদের ছুটি বেশি দিনের না, অল্প কিছুদিন পর আমি আবার চিটাগংয়ে ব্যাক করি। তারপর আবার একটা পারপাসে আমি আবার ঢাকায় আসি, মানে খুব এটা মনে হয় 20 দিনের ভিতরে বা এরকম শর্ট টার্মে 3বার আমি ট্রাভেল করি। এই তখন আমার পুরোপুরি একজ্যাক্ট ডিজিটটা মনে নেই, মনে হয় আমি নর্মাল বাসে মুভ করতাম, তো যেহেতু স্টুডেন্ট মানুষ 300 টাকা দিয়ে আমি ঢাকায় আসছি। যাওয়ার সময় মনে হয় 350, ডিজেলের দাম বাড়ছে এই উসিলায়। দেন আবার ফিরে আসতেছি তখন বোধ হয় 400। তো এই যে 100 টাকা বেড়ে গেল, হ্যাঁ, এটা যারা খুব পয়সাওয়ালা কোনো সমস্যা না, যারা একেবারেই কোনো মতে দিন এনে দিন খায় তাদের জন্য সমস্যা না, সমস্যা আমাদের জন্য, কারণ আমাদেরকে মুভও করতে হবে, আবার এই টাকাটা অ্যাডজাস্টও করতে হবে। তখন আমি খেয়াল করলাম যে যে বাজারের থলের সাইজ, মধ্যবিত্তের বাজারের থলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, মানে মধ্যবিত্তকে ঠেলে নিম্নবিত্ত বানিয়ে ফেলা হচ্ছে আপনার। এই রিয়েলাইজেশনটা আমার 2008-9-এর। কিন্তু আচ্ছা। এই আপনি এখন তো হয়তো আরো বেড়ে যাচ্ছে লাস্ট না? লাস্ট গেল কয়েক বছর আগেই কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়ে যাচ্ছে, একই সাথে দরিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন মধ্যবিত্তটা নাই যেটা কিন্তু। একজন শিল্পী রিয়েলাইজ করে ফেলেছে আরো অনেক আগে, আমাদের দেশের প্রেক্ষাপট আমি এটা ফিল করেছিলাম, তাই হয়েছে। কিন্তু ওইটা নিয়ে আমি ছবি এঁকেছি, অনেক লেআউট করা আছে, সব হ্যাঁ, ছবি রাইট, ছবি আঁকা হয় নাই, রাইট। প্রচুর লেআউট, দ্যার ইজ এ লট অফ লেআউট, অনেক স্কেচ বুক আছে যেগুলো খালি এঁকে রেখেছি। একদিন আঁকবো বলে, সে একদিন কবে একদিন। জানি না। আর ছবি অনেক, আমার বাসায় এরকম ইনকমপ্লিট প্রচুর ছবি ছবি দিয়ে ভরা। অসমাপ্ত থেকে যায় অসংখ্য আসলে থেকে যায়, শিল্পীদের। মুড উঠে যায়। একটা একটা করতে করতে মনে হয় যেন একটা ঝিলিক এই যে মিলে আমি মাথায় একটা বললাম না, ম্যাজিক চলে আমি আসে। একটু আগে হ্যাঁ কিন্তু বলছিলাম যে আমি হ্যাঁ যদি হ্যাঁ 4টা ক্যানভাস হ্যাঁ, জি নামাই, জি জি। এক তো রং আমাদের কাছে একটা সম্পদ, রং হ্যাঁ নষ্ট হবে করে একটা ছবি চাপাই, তারপরে বলি যে ঠিক আছে এটা পরে করবো, তাদের রংটা যে কি জিনিস সেটা বোধহয় আর্টিস্ট ছাড়া কেউ বুঝে না, কিনা সন্দেহ। মানে রঙের দাম, মানে খরচ হয়ে যাচ্ছে, ওটা আবার শুকায় যাবে, তার চেয়ে কিছুতে না, নামাই রঙের নেই। সাথে একটা ভালোবাসার সম্পর্ক, তো তো ভালোবাসার মানুষ বা ভালোবাসার জিনিস অবহেলায় অযত্নে চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর হয়ে যায় আর্টিস্টদের জন্য। একদম। তবে একটা কথা বলি, সেটা হলো যাক, অনেক কথা হচ্ছে তোমার সাথে, হুম হুম, কিন্তু আমি তোমার একটা জিনিসে আমি লোভ সামলাতে পারছি না। শিওর। মনে আছে আমাদের টং ঘরে যে তুমি যে খুব সুন্দর গান গেয়েছিলা, ও আচ্ছা আচ্ছা। তুমি যদি একটুখানি সামান্য 4টা লাইন কোনো একটা প্রিয় গান, যদি কোনো অসুবিধা না থাকে যদি গেতে পারো, তারপর আমরা একটু যাই। অনেকক্ষণ তো বক অনেকদিন বক বক তো বক করে গান একটু গাই গানটা, না। তোমার তোমার গানের গলা অনেক ভালো। নয় দরজা করিয়া বন্ধ, লোহিয়া ফুলের গন্ধ, তুমি নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। আচ্ছা, এই গানটা না চমৎকার, তোমার এই যে কিছু এত মানে মনের মধ্যে ঢুকতে না না ঢুকতে তুমি শেষ হঠাৎ করে করে ফেললা। না, এই গান আবার গাই, আরেকটা গাই, মানে বিষয়টা হলো এটার পরের লাইনকে আমি নিজে ভুলে গেছি, আর প্রিপারেশন ছিল না তো। কারণ চমৎকার গান গাও, তোমার মনে আছে টঙ্গরে যে আমরা, ও বাঁশি বাজাচ্ছিল, তুমি কনসার্ট গান গাচ্ছিলা, তবে তো তাল তো আমরা কি দিয়ে দিয়েছিলাম মনে করতে পারছি না, টেবিল না কিতে ছিল বাঁশের মধ্যে,
তো মনে আছে? মানে আমরা এখনো মানে ওই ওই জিনিসগুলো, দিনটা একটা মজার ব্যাপার ছিল, আপনার জন্মদিন ছিল তাই আমার না? জন্মদিন তো ছাড়াও একদিন ছাদে আমি, জেবুনাপা আর ঋষে, আচ্ছা আচ্ছা, তাই? কে নাম বুঝি ভুলে গেছি, রাতে আমার টং করে আর কেউ ছিল না, হঠাৎ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। কনস্ট্যান্ট আমরা, হঠাৎ করে সবার জোশ, আমি বললাম এই যে গান গাও গান গাও। যত সুন্দর হচ্ছে তত জোশ আছে আসলে। দেহ তরি দিলাম ছাড়িও গুরু তোমার নামে, আমি যদি ডুবে মরি, দয়াল আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে, দেহ তরি দিলাম ছাড়িও। এই থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে দুটা চলে এগুলো জানি। আগে গাইতাম, ভালো মানে লাগতো। তুমি আগে অনেক গান গেতে, এখন তো তুমি হ্যাঁ ছবির জগতে ঢুকে গেছো, ব্যস্ত জীবনে আমাদের ব্যস্ত সবার জীবনে এটা হয় না। বলা হয় না, তারপরে মনে হলো যে না, এরকম মানে গলা এখানে একটা কণ্ঠের গল্প বাবা। আছে। আমি খুলনা আর্ট কলেজে পড়েছিলাম, তো খুলনা আর্ট কলেজে একটা চর্চাই ছিল, যখন 2টা পর্যন্ত ক্লাস শেষ, 4টা 5টা পর্যন্ত ছেলে পেলে ওখানে থাকতো, কেউ ছবি আঁকতো, দেন একটা গ্রুমিং হতো ওখানে। আমাদের যেটা কমন রুম ছিল খুলনা আর্ট কলেজে, কমন রুম একটা হারমোনিয়াম আর একটা ঢোল অলওয়েজ থাকতো, একেবারে সবাই মিলে ধারছে একসাথে গান গাওয়া হতো। আচ্ছা, বাংলাদেশে তো অনেক, বাংলাদেশ না ধর অনেক আর্টিস্ট আছে, বাংলাদেশ বিদেশ সব কিছু নিয়ে, তোমার পছন্দের শিল্পী কে কে এবং কেন তাদের কাজ তোমার খুব ভালো লাগে? প্রিয় শিল্পীর লিস্টটা অনেক বড় আসলে, সেখান থেকে একদম ছেকে ছোট করে বলো একদম, বলি এই যে এই ফিল্টার করে। ফিল্টার করেই বলি, সেটা হলো আপনার সবাই ভ্যান গোগকে ভালোবাসে, আমিও তার বাইরে না। ভ্যান গোগকে ভালোবাসার পিছনে যেটা মূল বিষয়, ভ্যান গোগ হিমসেলফ ইজ এ বিগ ইন্সপিরেশন ফর অল আর্টিস্ট। যে লোকটা মাত্র 28 বছর বয়সে প্রথম ছবি আঁকা শিখবে চিন্তা করে বা ছবি আঁকা শুরু করে, 28 থেকে 38, মাত্র 10 বছর বয়সে সময় পায় ছবি আঁকতে। এই 10 বছর বয়সে সে এত পরিমাণ ছবি এঁকেছে, এত পরিমাণ ড্রয়িং করে রেখে গেছে যে আমরা এখনো তা নিয়েই ব্যস্ত আছি। তার মানে ইন্সপিরেশনের জায়গাটাতে উনি খুব পাওয়ারফুল, আর ওনার জীবন আচরণ ছিল দুর্দান্ত। যে লোকটা ঠিকমতো খাবার খেতে পেত না, কিন্তু তার ক্যানভাসে ছিল সবচেয়ে বেশি রং, মানে মনের শক্তি চাইলে কি না হয়। এটা হলো ওনার এই জিনিসটা, যে পাওয়ার, ইজ হিমসেলফ ইজ এ পাওয়ার। আর কাজের ক্ষেত্রে আমি সরাসরি সালভাদর ডালি দ্বারা প্রভাবিত। সালভাদর ডালি যেই প্যাটার্নে ছবি আঁকে, তার ল্যাঙ্গুয়েজ, তার প্যাটার্ন, ফর্ম, অনেক কিছু আমি আমার কাজে সরাসরি অ্যাপ্লাই করি। আমি এটা আমার ভালো লাগে, ভালো লাগে। বা আমাকে যদি বলা হয় যে ইফ ইউ ওয়ান্ট টু আবার পুনর্জন্ম নিতে চাও, কে হয়ে জন্মাতে চাও, আমি সালভাদর ডালি হয়ে জন্মাতে চাই, অনেকটা এরকম। হ্যাঁ, পিকাসো অনেক বড় শিল্পী, অনেক ভালো শিল্পী। বাংলাদেশের ক্ষেত্রে আপনার SM সুলতান, হি ইজ দ্য বস। আমার ক্ষেত্রে মনে হয় জয়নুল স্যারকে ছোট করার অপশন নেই। জয়নুল স্যার ইজ এ ইন্ডাস্ট্রি। জয়নুল আবেদিনকে আমরা যতটুকু পেয়েছি তার চেয়ে বেশি পেয়ে যেতাম যদি উনি এই চারুকলা নিয়ে ব্যস্ত না থাকতো। উনি আসলে চারুকলা ইনস্টিটিউট করতে যেয়ে ওনার শিল্পী জীবন থেকে একটা বিশাল অংশ এখানে দিয়ে দিয়েছেন, যে কারণে ওনার যেই পরিমাণ স্প্ল্যারিশ ওনার হওয়ার কথা অ্যাজ অ্যান আর্টিস্ট অতটা হয়নি, বা যেটুকু হচ্ছে ওইটুকুই কিন্তু বিশাল। বাংলাদেশে এই দুজন শিল্পীকে অনেক ভালো লাগে। ভালো, অনেক ফোকাসে অনেক গোছায়, পাঁচজনের কথা হলেও বেশ কনক্রিট ভাবে বলা হলো, তারপর তো শেষ নাই, কথা শেষ নাই। যে এক একজনের এক একটা ভালো লাগছে। এবার বলো, তোমার খুব কমন কোশ্চেন, বাট আমার খুব ভালো লাগে শুনতে, সবাই তো নিজের কথা শুনছে। আমার ভালো মন্দ নিয়ে যদি আমাকে ডিসক্রাইব করতে হয় কারো কাছে, তুমি কিভাবে একটা আর্টিস্ট হিসেবে ডিসক্রাইব করবা? এটা আমি করেছি অনেককে। আর্টিস্ট হিসেবে নিজেকে জাজ করার ব্যাপার তো। লিমিয়া দেওয়ান, ও লিমিয়া দেওয়ান। তোমাকে তো তুমি নিজেকে জাজ করবে না অ্যাজ অ্যান কখনো। আর্টিস্ট অর অ্যাজ অ্যান ফ্রেন্ড? একটা মানুষ, একটা ব্যক্তি, লিমিয়া সেটা দেওয়ান। পাগল না কে, সেই যেমন চন্মনে এক একজনের ভাষায়, আমি শুনতে চাই হ্যাঁ, ভাষাটা। এই যে একটু আগে যেমন বলে ফেললাম আপনার ভ্যান গগের কথা, ইন্সপিরেশন। আপনাকে দেখে আমি আসলে ইন্সপায়ার্ড হই, হাউ এনার্জেটিক ইউ আর, মাশাআল্লাহ। এটা দেখে খুবই ভালো লাগে যে এনার্জিটা। আর অলওয়েজ দ্যার ইজ এ ভেরি বিউটিফুল স্মাইল ইন ইউর ফেস, আই লাভ ইট সো মাচ অ্যান্ড ট্রাইড ইট ইন হিয়ার। আবার পেন্টিংও সেটা ট্রাই করেছি। না, এখন অরিজিনালটা সামনে দেখে মনে হচ্ছে অরিজিনালটাই বেশি সুন্দর, এটা হয়তো ভালো হয়। এটা তো আমার জন্য অনেক একটা আর এসে হ্যাঁ, ব্যাপার। আপনার
আপনার এই যে এত মানবিক গুণ আছে, সবাইকে মনে রাখতে পারা, সবাইকে ইম্পর্টেন্স দিতে পারাটা, এটা দুর্দান্ত। মানে যে ম্যানেজমেন্টটা আপনার খুবই খুবই চমৎকার আমার দেখা মতো। আর অলওয়েজ আমি আপনার ইন্সপিরেশনটা নেই যে এনার্জি লেভেল দেখে, ওয়ার্কিং পাওয়ার, এত হার্ড ওয়ার্কার ইউ আর। মাই গড, হাউ আই ওয়ান্ট টু চান্সে নো। একটু শুনে নিলাম, হ্যাঁ ডাবল আমাকে তো ব্যাটারি, ডাবল আপনার ফ্রেন্ডরা ব্যাটারি, বোধহয় আপনাকে এরকমই বলতো, আমার তাই না? ফ্রেন্ড আমাকে ডাবল ব্যাটারি বলে। আবার আমার ছেলে ইদানিং লাস্ট এই মাত্র আসলাম তো জানো আমি কানাডা থেকে, আমাকে বলে তুমি সোলারে চলো, মানে ডাবল ব্যাটারিকে নাকি আমি হার মানাইছি। ওরা না পারছিল না, না। একদম ঠিক কেন বলেছেন আমার কিন্তু। খুব পছন্দ ঘুরতে, তোমার যেমন খুব পছন্দ আঁকতে, জি জি। মানে জানি তুমি তো মানে একদম বর্ন আর্টিস্ট, আমি না না, বন্ড বলে কিছু নেই। আমি তুমি তো জানোই তোমার ওয়াইফ কন্টিনিউ করতে পারেনি আঁকা, আঁকাতে যে কনসেন্ট্রেশন দিতে লাগে ওটার জন্য যে মাথাটা খালি লাগে অ্যাকচুয়ালি হয় না। তো সেটাকে আমি চোখের মধ্যে রাখি, ছবির মধ্যে বন্দি করার রাখার চেষ্টা আচ্ছা করি। আচ্ছা। তো ওইভাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডিসক্রাইব করার জন্য, এটা জাস্ট একটু চান্স মোহাম্মদ একটু না নিলাম না আর না, কি। বললে আরো অনেক বলার আছে। না অনেক একটু ছোট নিলাম ছোট তোমার মুখে। ছোট অনেক গুণ আছে আপনার, মাশাআল্লাহ। যেটা যেটাই আপনাকে হয়েছে অনন্য করেছে। এন্ড আঁকার ব্যাপারে যদি বলো যতটুকু আমি কতদূর যেতে পারবো আমি জানি না। আমার আঁকার তো আমি তোমার কাছ থেকে শিখছি, আপার কাছ থেকে শিখছি, আমার আঁকার অনেক গ্যাপ আছে, আমি সেই গ্যাপগুলো তোমাদেরকে দেই। দেখেন, একটা কথা বলি, আমরা একটা বিষয় বিশ্বাস করি, সেটা হলো টেকনিশিয়ান পাওয়া যায় কিন্তু প্ল্যানার পাওয়া যায় না। মানে পরিকল্পনাকারী মানে তৈরি করা যায় না। টেকনিশিয়ান অ্যাভেলেবেল পাওয়া যায় বা টেকনিশিয়ান তৈরি করা যায়। এই কথাটা এই কারণে বললাম যে আপনি আপনার ছবি আঁকার ব্যাপারটা নিয়ে বললেন তো, আপনার যে চিন্তার জায়গাটা, চিন্তা করার ক্ষমতা, এটা অনেক ভালো। এটাই তো দামি একজন আর্টিস্টের, চিন্তার জায়গাটা। আপনি মিডিয়াগত টেকনিক বা ইটস নট এ বিগ ডিল অ্যাকচুয়ালি। আমি আপনাকে একটু আগেই বললাম যে ভ্যান গগ যে ২৮ বছর বয়সে প্রথম সিদ্ধান্ত হ্যাঁ নেয় যে সে এটাই তো ছবি মজা আঁকা লাগলো শুনে যে 28 শুরু বছর করবে। তার বয়সে। আগে সে ছিল কয়লার 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 ওই যে কয়লা তোলে যেই সুড়ঙ্গ থেকে, সেখানে পাদ্রী হিসেবে সে কাজ করতো। সেখানে তার মানসিক সমস্যা, নিজেই মানসিকভাবে কিছুটা হয়ে যায়, আহ, অপ্রকৃতিস্থ হয়ে যায়। দেন সে ওই জবটা ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে দেখেন যে মানে বিষয়টা হলো ম্যাচিওর ব্রেন, ম্যাচিওর মেন্টালিটি, দিস থিং, আর কিছু না। আপনার এটা মাশাল্লাহ আছে। জাস্ট আপনি বোধহয় মানে কিপ গোয়িং বলবো আমি, বাট আপনি বোধহয় চিত্রকলাকে সময় কম দিতে পারতেছেন, বা ইচ্ছে করে কম দিচ্ছেন কিনা আই ডোন্ট পারছি নো না তো বুঝো, অ্যাকচুয়ালি। একটা বাট মেয়ে যা সময় খুবই দিলে ডিফিকাল্ট। কিন্তু খুবই ভালো ওই যে হয়। ডুব দিলে তো আমি কারণ যে একদম কিছু ডুবে থাকি। কিছু ওই যে আমাদের গল্প আপনার বোধহয় ছিল, আপনার যে লাস্ট যে পেইন্টিং গুলো আমি দেখেছি, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। এবং ওই যে হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছিলেন বা করেছিলেন বোধহয়, যে জাতি, রাইট, ওটা সুপারি, নিয়ে রাইট রাইট, হ্যাঁ ওটা নিয়ে করেছি, এবং আমার একটা সিরিজ অফ পেন্টিং এর। কন্টেন্ট ইজ ভেরি রিচ। নাও ইউ হ্যাভ টু ওয়ার্ক অনলি, আর কিছুই না। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন হ্যাঁ আমি ওই সিরিজ পেন্টিংয়ে এখন মাথার মধ্যে আছে যে জি জি। মানুষের ওই হারিয়ে যাওয়া, ঠিকই বলছে, অনেকে হুম জানে হুম না, হুম হুম হুম। এখনও জানে না। লাইটের যদি যাই যে হ্যাজেক, তারপরে আমরা তো অনেক হাজার কিছু বাতি, দেখেছি, হ্যাঁ। হ্যাজেকের ব্যাপারটা, তারপরে হারিকেন টারিকেন, এগুলো তো একদম বিলুপ্ত হয়ে হারিকেন, যাচ্ছে। হারিকেন, হ্যাঁ। টর্চও নাই, সবার মোবাইলের মধ্যে সব কিছু পাচ্ছে। তো ওই পুরনো জিনিসকে আমি, হ্যাঁ হেরিটেজকে আমি কালেকশন করতে চাই, এথনিক জিনিসদেরকে আমি আনতে চাই। অনেক আদিবাসীদের সাথে আমার যেহেতু কাজ হয়, এগুলো তখন আমার কথা হয়েছে, বাট আমি ওগুলা ভাবে কার করি। আর কথা বাড়াবো না, লাস্ট কোয়েশ্চেন সকলের জন্য একটা মেসেজ অ্যাজ অ্যান আর্টিস্ট বা যে কোনো আজকালকার, আমি যেই আমার গল্পের একটা লাস্টে একটা কথাই থাকে, আমরা জানি এই প্রজন্মের আছে যারা, তাদের জন্য বা আর তো এই প্রজন্মে কিন্তু বলবো, আর কাকে বলবো, কেন ওরা বেঁচে থাকবে ইনশাল্লাহ। তো এদের জন্য, এদের পুরো ওভারঅল চিন্তা করে একটা, যদি নিজে তুই আর্টিস্ট হিসেবেও একটা ব্যক্তি হিসেবে একটা মেসেজ দিতে চাও, যদি একটা বক্তব্য রাখতে চাও, সেটা আমি চাই ক্যামেরাকে দিয়ে তাকিয়ে তুমি বলো যে কী চাচ্ছ। আজকালকার যে অবস্থা, মানে আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের ছেলে মেয়েদের যে এরকম অবস্থা, ইভেন ইয়াং আর্টিস্টদেরকে উদ্দেশ্য করেও যদি তুমি কিছু বলতে চাও, তাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, তুমি তোমার মুখে তাদেরকে কিছু বলে গেলা। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের এখন জনসংখ্যা অনেক বেশি। মানে এখানে জন আছে, মানুষ নাই। প্রচুর জন আছে, মানুষ নাই। মানুষ দরকার। মানে মানুষ শব্দটা কিন্তু অনেক ভারী। তো দেশের প্রেক্ষাপটে বলেন, সামাজিক প্রেক্ষাপটে বলেন, আর্থসামাজিক অবস্থায় মনে হচ্ছে আজকাল যেন এই যে মানবিক গুণগুলো আমাদের প্রায় বিলুপ্তির পথে বা বিলুপ্ত হয়ে গেছে, মোরালিটি ভেঙে যাচ্ছে।
আমাদের মনে হয় যেন মানুষ হওয়া খুব জরুরি। মানে আমাদের আর্ট ক্যারিয়ারেও কিন্তু বলা হয়, আমাদের টিচাররা সবার আগে বলেছে যে তোমরা আর্টিস্ট হতে চাও, সেটা অনেক পরের ব্যাপার। আগে তোমাদেরকে একজন মানুষ হতে হবে, ভালো মানুষ, বা মানুষ বলতে যেটা বোঝায় সেটা। তো এটা শুধু আর্টিস্টদের জন্য না, এটা সব সেক্টরের জন্য সত্য এবং সবার জন্য সত্য। তো আমরা প্রচুর জন পাচ্ছি আশেপাশে, কিন্তু মানুষ পাচ্ছি না। আমাদের মানুষ হওয়া দরকার, মানুষ বানানো দরকার, এবং অনেক মানুষ দরকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, এইভাবেই আমাদের গল্প অনুষ্ঠানটা আমরা শেষ করছি। আশা করি আনিস আর আমাদের আড্ডাটা ভালো লেগেছে এবং আমাদের গল্প অনুষ্ঠানটা সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ আনিসকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আপনার এই এত চমৎকার একটা প্রোগ্রামের অংশ করার জন্য। আই এম রিয়েলি ফিলিং অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের গল্প অনুষ্ঠানটা অতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং আশা করি এই গল্প শুনে সবাই আপনারা পছন্দ করেছেন এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা লিমিয়ে দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তবেই আমরা বুঝবো যে এই আপনারা দেখছেন এবং এটা এনজয় করছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আনিসকে ধন্যবাদ। খোদা হাফেজ আনিস। থ্যাংক ইউ। খুদা হাফেজ।